স্বাগত নিউজরুম সংলাপে। সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া খবর তার বিশ্লেষণী অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনার জন্য অতিথিরা যুক্ত আছেন। শুরুতেই তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন এলাহি নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক, এবং আছেন প্রণব সাহা, সম্পাদক ডিবিসি নিউজ। আছেন আমাদের সঙ্গে কুদ্দুস আফরাদ, সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে হাসান আকবর, প্রধান প্রতিবেদক দৈনিক আজাদী। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর প্রধান প্রধান শিরোনাম শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, উন্নয়নে আরেক ধাপ এগিয়ে ট্রায়াল স্বপ্নের মেট্রো রেলের কক্সবাজারের সমুদ্র ছোঁয়া বিমানবন্দর। নতুন জিএসপি সুবিধা দিবে যুক্তরাজ্য, 6 লেনে বদলে যাবে সিলেট। বেশ কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। উন্নয়নের নতুন অগ্রযাত্রায় বাংলাদেশি সহ 539 জন সাগরে ভাসছিল, ইতালি উপকূল থেকে উদ্ধার। আকাশে হার্ট অ্যাটাক করা সেই পাইলট ক্লিনিক্যালি ডেড। এই ছিল প্রধান প্রধান শিরোনামগুলো আমরা দেখলাম, এবং আরো কয়েকটি শিরোনাম রয়েছে। কাবুল বিমানবন্দরের কাছে ফের বিস্ফোরণ। নিজ জমিতে বাড়িঘর তুলতে নিতে হবে অনুমতি, ডিসিদের কাছে মন্ত্রণালয়ের চিঠি। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আমরা কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, এক চক্রেই ভারতে পাচার 200 নারী। রাজধানীর কালশী এলাকার শাহপুরান বস্তির শতাধিক নারীকে নিয়ে গেছেন কালু সোহাগ। অভাবী মেয়েদের কাজ দেওয়ার নামে ফাঁদ ফেলেছেন তারা। মেট্রো রেলের হুইসেলে হুল্লোড়, 3 ধাপে পরীক্ষামূলক চলবে 14 মাস। আগামী বছরের ডিসেম্বরে যাত্রী পরিবহন। এটি মেট্রো রেলে ডিসেম্বর থেকে যাত্রী পরিবহনে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটি জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী। বিশ্বের সঙ্গে যোগাযোগের কেন্দ্রবিন্দু হবে দেশ। ছিল কালের কণ্ঠের শিরোনাম। আরো একটি শিরোনাম রয়েছে, এক চিঠিতেই তোলপাড় বিএনপিতে, কাবুলে আবাসিক ভবনে বিস্ফোরণ। ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান কি শিরোনাম করেছে আমরা দেখে আসতে চাই। ডেইলি সান প্রধান শিরোনাম করেছে, বাংলাদেশ টু বি সেন্টার অফ গ্লোবাল কমিউনিকেশনস, Prime Minister says while inauguration Cox's Airport runway expansion work. Indo-Bangla trade could reach 16 billion. ভারতীয় রাষ্ট্রদূত বলেছেন, চায়না টু কন্টিনিউ সাপোর্টিং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। লি জিমিং, করোনা ডেথ টোল ক্রসেস 26,000। এই ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন অতিথিরা। জনাব এলাহি নওয়াজ খান, আপনার কাছে শুরুতে আসতে চাই। আজকে বেশিরভাগ গণমাধ্যমের আসলে প্রধান খবর, উন্নয়নের আরেক ধাপ এগিয়ে স্বপ্নের যে মেট্রো রেল, সেটির ট্রায়াল আজকে আমরা শুরু হতে দেখলাম। আগামী বছরের জুনে পদ্মা সেতু শুরু হতে যাচ্ছে, একই সঙ্গে ডিসেম্বরে মেট্রো রেল চালু হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজকে সে কথাই জানিয়েছেন। এই অগ্রযাত্রায় ভবিষ্যতে নতুন বাংলাদেশে একটি হাতছানি দিচ্ছে। আপনার বিশ্লেষণ জানতে চাই, বাংলাদেশকে আসলে আমরা সামনের দিকে কোথায় দেখছি, বা এই ধরনের যে উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে যাচ্ছে সেগুলো প্রায় শেষ হওয়ার পথে, এবং সেগুলো আগামী বছর থেকে আসলে চালু হতে যাচ্ছে, যেগুলো আমাদের স্বপ্ন ছিল। আমরা বিদেশে বিভিন্ন দেশে আসলে এগুলো আমরা স্বপ্নের মতো মনে করতাম, এটি বাংলাদেশে এখন শুরু হতে যাচ্ছে। কি বলবেন? আমরা শুনতে পাচ্ছি না যারা বাংলাদেশে শোনা যাচ্ছে? শুনছি, জি বোঝা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, গত 10 বছর ধরে বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক উন্নতি করছে। আমি ফরিদপুর এলাকার লোক, আমার কাছে পদ্মা ব্রিজ আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। যে আমার বাড়ির থেকে এমন একটা সময় ছিল ঢাকায় আসতে 2 দিন লাগতো। আমরা ছোটবেলায় যখন ঢাকা আসতাম, আমাদের কলকাতা থেকে ঢাকায় মেলে আসতাম, গোয়ালন্দে নামতাম, কালুখালীতে ওটা নেমে জংশন ছিল, তারপরে গোয়ালন্দ আসতাম, গোয়ালন্দ থেকে স্টিমারে আমরা ঢাকা আসতাম, পাক্কা 2 দিন লেগে যেত। এখন পদ্মা ব্রিজ হয়ে গেলে আমার গ্রামের বাড়ি যেতে লাগবে মাত্র 2 ঘন্টা। এই যে এমন অবস্থা যে আমি দেখেন পৃথিবীর অনেক বড় শহরগুলিতে সিটি সেন্টারে কিন্তু ধনী লোক থাকে না, সব ধনী লোকেরা থাকে সিটির থেকে 100-150 কিলোমিটার দূরে, তাদের যে প্যালেস গুলি থাকে সেসব জায়গায় তারা থাকে। আর এই যে যোগাযোগ ব্যবস্থা, এখন ধরেন পদ্মা ব্রিজ কিংবা অন্যান্য রেল যেটাই বলেন না কেন, এই যে যোগাযোগ ব্যবস্থা, তো হচ্ছে কি যে শহরে ঢাকার উপরে যে আবাসিক যে প্রেশারটা, এটা অনেক কমে যাবে। ধরেন
আমাদের যারা মাদারীপুর, শরীয়তপুর ওই অঞ্চলে যত লোক আছে, এখানে রেল যোগাযোগ হচ্ছে, তারা কিন্তু ওইখান থেকে খুব ইজিলি ঢাকায় অফিস করতে পারবে। আপনারা যারা বাই রোডে কলকাতায় গিয়েছেন তারা দেখবেন যে হরিদাসপুর থেকে, যা বনগা, হরিদাসপুর থেকে কলকাতা শহরে ট্রেনের 2 ঘন্টার জার্নি, এবং শত শত লোক, হাজার হাজার লোক বাড়ির থেকে কলকাতায় তারা অফিস করে এবং ট্রেনে করে আবার সন্ধ্যার সময় তারা বাড়িতে চলে আসে। এই যোগাযোগ ব্যবস্থা ঢাকার উপরে প্রচন্ড প্রেশার যেটা এখন আছে, এটা অনেক অংশে কমে যাবে। এবং ধরেন আমাদের ময়মনসিংহ এলাকা, ময়মনসিংহে এখন যে প্রবলেমটা আছে গাজীপুরের মোড়টা, এই গাজীপুরের মোড়ের যে ফ্লাইওভারটা যদি হয়ে যায়, ময়মনসিংহে যাতে লাগবে 2 ঘন্টা। দ্যাট ইজ আমরা টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর তিনটার এই অঞ্চলে ঢাকার সঙ্গে মাত্র 2 ঘন্টারই হবে সময় হবে। সুতরাং আমরা যে পণ্য পরিবহন থেকে আরম্ভ করে, আগে যেমন পণ্য পরিবহনের ক্ষেত্রে কয়েক দফা আমাদেরকে টাকা দিতে হতো, শুধু নদী পারাপার ইত্যাদি নানাভাবে, পণ্যের পণ্য বহনের ক্ষেত্রে আপনার ব্যয় অনেক কমে যাবে। সুতরাং আধুনিক এই যে জগৎ, এই জগৎটা হলো অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার একটা চমৎকার নেটওয়ার্কের মধ্যে এই বিশ্ব জগৎ এখন চলে আসছে। সুতরাং এটাকে আমি মনে করি যেভাবে দেখা হোক না কেন, সবকিছুই রাজনৈতিক ভাবে বিবেচনা করলে চলবে না। তবে যে কথাটা আমি বলতে চাই যে এই যে উন্নয়নটা হচ্ছে, এর সঙ্গে আমাদের রাজনৈতিক পরিবেশের একটা চমৎকার সম্পর্ক তৈরি করা, এখানে মানুষের অবাধ কথা বলার সুযোগটা দেওয়া, অর্থাৎ গণতন্ত্রের চর্চার একটা সুবাতাস প্রবাহিত হওয়া, তা না হলে ইন্টার উন্নয়নটা একটা কুক্ষিগত উন্নয়ন হিসেবে মানুষের কাছে বিবেচিত হবে। আপনি জানেন যে আপনি যদি ভালো খাবার, বন্দী অবস্থায় ভালো খাবার কিন্তু ভালো লাগে না, কিন্তু যদি আপনি মুক্ত জায়গায়, মুক্ত অবস্থায় যদি ডাল ভাত খান ভালো লাগে। সুতরাং উন্নয়ন, আমি মনে করি এই যে উন্নয়ন, এই উন্নয়নের জন্য সরকার সাধুবাদ পেতে পারে। একই সঙ্গে সরকারের দায়িত্ব হচ্ছে একটা চমৎকার রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ মুক্ত কণ্ঠে কথা বলবে। এটা হচ্ছে আসবো আপনার কাছে। আমরা একটু জনাব প্রণব শাহ আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি বললেন এলাহি নওয়াজ খান, যে আসলে তিনি দুদিনের যেই সময় আসলে ঢাকা আসতেন সেটি এখন 2 ঘন্টায় যাওয়া সম্ভব। আগামী জুনেই আসলে পদ্মা সেতু চালু হতে যাচ্ছে। একই সঙ্গে মেট্রো রেলও কিন্তু আজকে ঢাকাবাসী দেখলো যে ট্রায়াল শুরু হয়েছে। নতুন অগ্রযাত্রা মাইল ফলক ছুঁতে যাচ্ছে বাংলাদেশ, প্রথমবারের মতো যেমন মেট্রো রেলও দেখেছে। এটি একটি উন্নয়ন এবং অগ্রযাত্রা বা জীবনযাত্রা আধুনিকায়নের একটি নতুন ছোঁয়া আসলে। পদ্মা সেতু সহ বেশ কয়েকটি মেগা প্রকল্প আসলে যেগুলো ডেভেলপ হতে যাচ্ছে, যার কারণে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেকটা এগোবে সামনের দিনগুলোতে। আপনার পর্যালোচনা জানতে চাই এই বিষয়ে। আপনাকে ধন্যবাদ। এবং যেটি দেখেন আপনি এখন মেট্রো রেল দেখছেন, পদ্মা সেতু দেখবেন। এই মেট্রো রেল চলবে কিন্তু বিদ্যুতে, এবং এই মেট্রো রেল শুরু করার আগে কিন্তু সরকারকে নিশ্চয়তা করতে হয়েছে যে আনডিসরাপ্টেড, নির্বিঘ্ন বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু থাকতে হবে। 2004 সালে বা 2008 সালে যখন 4000 মেগাওয়াট ছিল, তখন কিন্তু আপনি কল্পনা করতে পারতেন না যে 24 ঘন্টায় বাংলাদেশে বিদ্যুৎ থাকবে কোনো এলাকায়, এবং সেটি দিয়ে একটি বিদ্যুৎ চালিত ট্রেন চলাচল করবে এই ঢাকা শহরের মাঝখানে। তাহলে এই কাজটা আগে করতে হয়েছে। এখন বিদ্যুতের ক্ষেত্রে একটা নিশ্চয়তা পাওয়া গেছে যে বিদ্যুৎ কখনো যাবে না, মিনিমাম ওই এলাকা, যে এলাকা দিয়ে আপনি চলবেন। আপনি জানবেন যে 1, 2, 3, 4, 5, 6টি লাইনে এই মেট্রো রেল চালানোর পরিকল্পনা। এবং এর জন্য আরো আগে 2015 সালে একটি মেট্রো রেল আইন করতে হয়েছে সরকার, কারণ এই কাজগুলো করার জন্য যা যা আইনগুলো দরকার সেটাও কিন্তু করতে হয়েছে। ফলে আমরা এখনকার অর্থে অবশ্যই এলাহি নওয়াজ খান যেমনটি বললেন 2 ঘন্টায় ফরিদপুর থেকে যাতায়াত করা, তারও আগে আমি যদি বলি, তার আগে যমুনা সেতু হয়েছিল, তখন বঙ্গবন্ধু সেতু দিয়ে আমরা মাত্র কয়েক ঘন্টায় রংপুর থেকে, গাইবান্ধা থেকে চলে আসি। যোগাযোগ ব্যবস্থা কিন্তু উন্নয়নের শেষ হবে না, কারণ যোগাযোগ ব্যবস্থা আরো বেশি হবে। এবং আপনি একটু আগে শিরোনাম পড়ছিলেন যে ঢাকা সিলেট 4 লেনের রাস্তা হবে, যাতে দ্রুত সময়ে 6 লেন, ঢাকা সিলেট 6 লেন হবে। এই যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি অর্থনীতির সঙ্গে যুক্ত, অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন, এবং এটি হবে। একই সঙ্গে আমরা চাই কি, যে এই যে এখন কথা হচ্ছিল, আমি একটু ওই 2015 সালের মেট্রো রেল আইনটি দেখছিলাম, যে আমরা তো মেট্রো রেল করলাম,
খুবই স্বপ্নের ব্যাপার। আমরা খুবই খুশি আজকে একটা নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। কিন্তু এটা ভাড়াটা কি আমাদের সহনীয় হবে কিনা, আমরা যে সমস্ত স্টেশনগুলোতে নামবো সেই স্টেশনগুলোতে নামলে সেখানে যানজটের কবলে পড়বো কিনা, এই জিনিসগুলো কিন্তু একটি সমন্বিত কর্মসূচি, সমন্বিত প্রকল্পের ব্যাপার। কিন্তু ফলে এই জায়গাগুলো আমি মনে করি যে এখন থেকে নজর দিতে হবে, এবং সেক্ষেত্রে যে সময়ে, সেই সময়ে যদি এই প্রকল্পের কাজ শেষ করা না যায় তাহলে কিন্তু এটা ব্যয় বেড়ে যায়, এবং সেই ব্যয়টা কিন্তু মূলত যায় জনগণের পকেটের ট্যাক্সের টাকা থেকে। ফলে আমরা চাইবো অবশ্যই সরকারকে সাধুবাদ, এবং এই সরকারের একটি বড় ব্যাপার হলো যে একটি পরিকল্পনা মাফিক চলা। আপনি যদি দেখেন 2001 থেকে 2006 বা তারও আগে তেমন কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু 2008-এর পরে আপনি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এখন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যুগে বাংলাদেশ প্রবেশ হয়েছে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলে। আমার মনে হয় এই পরিকল্পনাগুলো যথাযথভাবে নেওয়া উচিত, এবং সেক্ষেত্রে শুধু মেট্রো রেল নয়, আপনি অনেকগুলো প্রকল্পের কথা আজকে আমাদের পরিবহন, সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেছেন, আমাদের পদ্মা সেতুর কথা বলেছেন, উনি চিটাগাং টানেলের কথা বলেছেন। কিন্তু দেখেন, চিটাগাং টানেল নিয়ে আমরা খুশি, কিন্তু চিটাগাং এই যে কাল পরশুদিন একটা ঘটনা ঘটে গেল যে এই জলাবদ্ধতার কারণে একজন মানুষ আকস্মিকভাবে পড়ে নিখোঁজ হয়ে গেল, সেগুলো কিন্তু আমাদের বিবেচনায় থাকতে হবে। এবং আজকে আমরা বারবার পিডিকে বলতে চেষ্টা করছিলাম যে এটা নিরাপত্তার অবস্থাটা ঠিক থাকবে কিনা, কিন্তু আমি দেখছি যে এই আইনের মধ্যে এমন কথাও আছে 2015 সালের মেট্রো রেল আইনে, যে যদি এই রেল দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতিপূরণ দিবে সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ। ফলে এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। আমরা অবশ্যই খুশি হব, উন্নয়ন কাজ দেখলে সবাই খুশি হবে, এবং তার সুফল এলাইনাস খান যদি ফরিদপুর থেকে 2 ঘন্টায় ঢাকা শহরে পৌঁছে যায়, ওনার তো খুশি না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু এই খুশির সাথে কোন রকমের দুঃখ, কষ্টদায়ক, বেদনার ঘটনা ঘটবে না, সেটাও কিন্তু আমরা চাই। ব্রাহ্মণবাড়িয়া হঠাৎ করে 22 জন ডুবে মরে গেল, সেটা দেখার কেউ নাই যে ওই রকম চলাচল করে কিনা, একটি সঙ্গে একটি সংঘর্ষ হয় কিনা, লঞ্চের সাথে বাল্কেটের কয়েকদিন আগে ঢাকা শহরের বুড়িগঙ্গায় ডুবে মারা গেছে মুন্সিগঞ্জে। ফলে এই জিনিসগুলো কিন্তু একটা সমন্বিত বিষয়। অবশ্যই সরকারের উন্নয়ন প্রকল্পের সঙ্গে সুশাসনের একটি বিষয় আমরা সবসময় চাই, এবং মানুষের করের টাকা যেহেতু সরকারি উন্নয়ন হয়, সরকারে যারা থাকে তাদের তো পকেটের টাকা দিয়ে উন্নয়ন হয় না, উন্নয়ন হয় জনগণের করের টাকায়। সরকার সেখানে পরিকল্পনা মাফিক এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার কারণে সেগুলো বাস্তবায়ন হয়। সেজন্য সরকারকে মানুষ ধন্যবাদ দিবে, সরকারকে খুশি হয়ে তাদের পক্ষে মতামত থাকবে। একই সঙ্গে এই সুশাসনগুলো নিশ্চিত করা গেলে আমি মনে করি তখনই উন্নয়নের সুফল মানুষ ভালোভাবে করতে পারবে, এবং তার জন্য আরেকটি উন্নয়ন প্রকল্প নেওয়া সরকারের সুবিধা হবে যদি সরকারের উপরে খুশি থেকে মানুষ ট্যাক্স দিতে, কর দিতে উৎসাহিত হয়। ধন্যবাদ থাকুন আপনি আমাদের সঙ্গে। জনাব কুদ্দুস আফরাদ, আসলে উন্নয়নের সঙ্গে সুশাসনের কথা বললেন এবং সমন্বয়, উন্নয়নের সঙ্গে যে বাস্তবতার সমন্বয়ের কথা বললেন, চমৎকার কথা বললেন। আপনার যদি কোনো কিছু যোগ করার থাকে এই বিষয়টিতে, নতুন যুগে নিশ্চয়ই বাংলাদেশ প্রবেশ করছে এইসব উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে, আপনার যদি কিছু যোগ করার থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে উন্নয়ন বিষয়ে এলাহি নওয়াজ খান ভাই এবং প্রণব সাহা যেভাবে বলছেন, এরপর আর থাকে কি, যেটুকু অবশিষ্ট আছে। এলাহি নওয়াজ খান ভাই বললেন যে এখানে রাজনৈতিক একটা চমৎকার পরিবেশের কথা বললেন। রাজনৈতিক পরিবেশ কিন্তু চমৎকার পরিবেশ সবার মিলে অংশগ্রহণের ভিত্তিতে হয়। জ্বালাও পুরাও যদি ঢালাও ভাবে চলে, নৈরাজ্য যদি ভালোভাবে চলে, তখন সরকারের দায়িত্ব থাকে কোনো কোনো জায়গায় স্টিক হয়ে যাওয়া। স্টিকটা যেরকম আমরা অপছন্দ করি, জ্বালাও পুরাও কেউ, অর্থাৎ সহিংস কাজকে আমাদের অপছন্দ করতে হবে। দেখেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি। আমি যদি বিশ্বের আগে 2টা ধারা ছিল, একটা ধারা হচ্ছে আমাদের খাওয়া পড়ার গ্যারান্টি দিবে কমিউনিজম ধারা, কিন্তু বাক স্বাধীনতা ছিল না। বলা হতো যে এখানে কোন বাক স্বাধীনতা, অর্থাৎ অর্থনৈতিক মুক্তির জন্য, আমার স্বাচ্ছন্দ্যের জন্য, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য এই গ্যারান্টি কমিউনিজমে ছিল। আবার যদি ধনবাদী সমাজ, তথাকথিত গণতন্ত্রের কথা বলি, তাইলে ছিল হচ্ছে বাক স্বাধীনতা থাকবে, ভোটের স্বাধীনতা থাকবে, কিন্তু খাওয়া পড়ার মরার স্বাধীনতা নাই। কারণ ওইখানে অনেক উচ্চবিত্ত আছে, সে আমাকে গুলি করে মেরে ফেলে দিতে পারে, আইনের তেমন প্রতিকারের অবস্থা নাই। একইভাবে খাওয়া পড়া, অর্থাৎ কিছু লোক অনেক নিচে থাকবে। তো সেই জায়গার সমন্বয় করছিল এই বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের আগে আমরা দুটোই চাই, আমরা খাওয়া পড়াতেও চাই, আমরা অর্থনৈতিক ভাবে যেরকম স্বাবলম্বী হতে চাই, একইভাবে আমরা বাক স্বাধীনতা বলেন, ভোটের স্বাধীনতা বলেন, সেই সব চাই। সেজন্যই যেটা আমরা 73 দেখছি, মুজিববাদটা ছিল সেই বাদ, অর্থাৎ দুটোকে কমিউনিকেশন করা। বঙ্গবন্ধুর আদর্শ কিন্তু তাই। এখনো যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, আমরা বঙ্গবন্ধুর আদর্শ, আমরা গণতন্ত্র,
একবার নিরবিচ্ছিন্ন ভাবে গণতন্ত্র যেমন চাই, তেমন আমার উন্নয়নও চাই, আমার বাক স্বাধীনতা চাই। সব মিলিয়ে আমাদের যে চলতে হচ্ছে, আমি এই জায়গাটা মনে করি এক হাতে তালি বাজবে না। আজকের যে উন্নয়ন, ওই উন্নয়নের ধারাবাহিকতা যদি আগামীতেও রক্ষা করতে হয়, তাইলে আমাদের এই যে উন্নয়নকামী মানুষগুলোকে একটা জায়গায় আসতে হবে, একটা নেতৃত্বের কথা চিন্তা করতে হবে। এর আগে অনেক নেতৃত্ব এদেশে ছিল, তারা কম বেশি উন্নয়ন করেছে, আবার অনেক ক্ষেত্রে তারা কেউ কোনো চিন্তাও করে নাই, কোনো পরিকল্পনা ছিল না, বা পরিকল্পনা গ্রহণ করা হতো, বাস্তবায়নের পথে যেতে পারতো না। সেই জন্য বলছি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে আগে দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেই উন্নয়ন সম্ভব হবে। এই বর্তমানে যে 12 বছরে প্রচুর উন্নয়ন হয়েছে, এর ভিতরে 2-4টা বড় ধাক্কাও গেছে, 2-4টা ধ্বংসাত্মক কাজ হয়েছে, আবার অনেক সময় রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। যেভাবে হোক রাজনৈতিক স্থিতিশীলতা থাকার পরে কিন্তু দেশ উন্নয়ন সম্ভব হয়েছে। আমরা আগামীতে এই ধরনের আরো উন্নয়ন, আর প্রথমে একটা কথা বলতে চাই, উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যবস্থা আমাদের একটা বড় পরিবর্তন, বড় উন্নয়ন ঘটেছে। উন্নয়ন, বিদ্যুৎ ছাড়া কিন্তু কোনো উন্নয়ন সম্ভব না। রাস্তাঘাটের উন্নয়ন বলেন, যাই বলেন, বিদ্যুৎটা হচ্ছে অপরিহার্য, অর্থাৎ জ্বালানি, আমাদের শক্তি। সেই শক্তিটা বাংলাদেশ এখন অনেক স্বাবলম্বী। আরো চেষ্টা হচ্ছে যদি বাংলাদেশ ফুলফিলি নিজের অভ্যন্তরীণভাবে বিদ্যুৎ উৎপাদন দিয়ে সে চলতে পারে, বাংলাদেশের উন্নয়ন শিগগিরই আমি মনে করি আরো অনেক চমকপ্রদ পরিকল্পনা বা জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। জি, ধন্যবাদ থাকুন আপনি। জনাব হাসান আকবর চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার কাছে চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাইবো একদম সংক্ষেপে। আসলে চট্টগ্রামে একটি টানেল হচ্ছে এবং ঢাকা চিটাগং মহাসড়কটি তো নিশ্চয়ই সেটি অনেকটা প্রশস্ত হয়েছে, 4 লেনে উন্নীত হয়েছে। সেখানে অনেকগুলো সড়ক এখনো রয়েছে গিঞ্জি অবস্থা, সেখানকার অবস্থা। আপনি যদি একটু সংক্ষেপে সেখানকার প্রত্যাশার কথাগুলো বলতেন, বা বাস্তবতার সঙ্গে কতটা সমন্বয় করা হচ্ছে। ধন্যবাদ। আমি ধন্যবাদ দিতে চাই আপনাকে, এবং পরবর্তী ধন্যবাদ দিতে চাই প্রণবদাকে, যিনি চট্টগ্রামের খুব মর্মান্তিক একটা ঘটনার কথা তুলে ধরলেন। আমাদের চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই, এখানে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে, কিন্তু একই সাথে প্রণবদা যে কথাটা বললেন, আজকে 4 দিন একটা লোক নালাইপুরে, শহরের মতো একটা জায়গায়, শহরের প্রাণকেন্দ্র বদ্দারহাট, ওই জায়গায় শহরের মতো একটা জায়গায় নালার মধ্যে পড়লো বৃষ্টির পানিতে, এবং তার লাশ গত 4 দিন আমরা খুঁজে পেলাম না, এবং কোথায় আছে এটা কেউ জানে না। এবং একটা পরিবারের, আমি যদি হারিয়ে যাই আমার পরিবার থেকে, আমার পরিবারই শুধু বুঝবে আসলে কি হারিয়েছে। আমরা আসলে চট্টগ্রামের মানুষ, এখানে উন্নয়নের কোনো কমতি নেই। আমাদের টানেল হচ্ছে, এটা আমাদের চট্টগ্রাম কক্সবাজার রোড এক্সপ্রেস হয়ে হচ্ছে, ঢাকা চট্টগ্রাম রোড 4 লেন হয়েছে। এখন আমরা 4 ঘন্টায় ইজিলি আমরা ঢাকায় পৌঁছতে পারি। আমরা বাই রোডে, আমি নিজে গাড়ি চালিয়ে 4 ঘন্টায় ঢাকা পৌঁছেছি ইতিমধ্যে। উন্নয়নের কোনো, চট্টগ্রাম শহর অনেকগুলো ফ্লাইওভার হয়েছে, আপনার এলিভেটেড অ্যাক্সেস হয়েছে। চট্টগ্রাম শহরের মূল কেন্দ্র যেটা জিএসি মোড় বলি আমরা, জিএসি মোড় থেকে 20-25 মিনিটে আমাদের যদি এলিভেটেড অ্যাক্সেস হয়, তাহলে 20-25 মিনিটে আমরা এয়ারপোর্ট পৌঁছবো, আমাদের বিমানবন্দরে পৌঁছবো। চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আসলে দেশটাকে বর্তমান সরকার, আমি ধন্যবাদ জানাতে চাই, বর্তমান সরকার আসলে দেশটাকে এমন একটা উচ্চতায় নিয়ে যাচ্ছে, যেটা উন্নয়নটা শুধু উন্নয়ন নয়, যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে বলেন, মেট্রো রেল বলেন, টানেল বলেন, এগুলো আসলে একটা দেশকে একটা সূচক, এটা যে একটা সূচক, এটা কোথায় বোঝা যায় যে দেশটা কত উন্নত, কত এটার পরিস্থিতিটা কোথায়। এটা শুধু একটা যোগাযোগ ব্যবস্থা, যেটা আলাইন খান সাহেব বলেন যে উনি 2 ঘন্টায় ঢাকা পৌঁছছেন বাড়ি থেকে, 2 দিন লাগতো, যেটা এটা আসলে পদ্মা সেতু বলেন, যমুনা সেতু বলেন, আমাদের ঢাকা চট্টগ্রাম 4 লেন হাইওয়ে বলেন, এগুলো আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করছে দেশটাকে, এবং এই দেশ আসলে অনেক দূর যাবে, যেটা আমি বিশ্বাস করি, আমাদের দেশ অনেক দূর যাবে। আমি চট্টগ্রাম কক্সবাজার যেই হাইওয়ে, এটাকে যদি একটু উন্নত করা যায়, আমি অনুরোধ জানাবো। এটা চট্টগ্রাম কক্সবাজার বিমানবন্দরকে সরকার অনেক ডেভেলপ করছে, একটা প্রজেক্ট আজকে উদ্বোধন হলো, গতকাল উদ্বোধন হলো, আপনারা জানেন। এটা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার রাস্তাটা কিন্তু খুব বেহাল, এটা 2 লেনের একটা রাস্তা, এখান থেকে যেতে 5-6 ঘন্টাও লেগে যায়। এটাকে যদি রাস্তাটাকে যদি একটু স্ট্রেট করে, একদম সোজা করে যদি রাস্তাটাকে 4 লেন করা যায়, তাহলে চট্টগ্রাম থেকে 1-1.5 ঘন্টার ড্রাইভ। এটা আপনি আমাদের প্রতিবেশী ভারতে দেখেন, বোম্বে থেকে পুনে যান, দিল্লি থেকে আগ্রা যান, আজমির যান, এগুলো এক একটা বিশাল বিশাল রাস্তা, এবং খুব ভালো। আজকে প্রধানমন্ত্রী বলেছেন আসলে কক্সবাজারকে অন্যতম সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র পরিণত করবেন। আপনার কাছে আসবে, কক্সবাজারটাকে যদি আপনি আকর্ষণীয় করেন, তাহলে কিন্তু সুফলটা জনগণ খুব বেশি পাবে না। আপনি সবাই তো আর প্লেনে আসবে না, কক্সবাজারটাকে ডেভেলপ করবেন, কিন্তু ঢাকা চট্টগ্রাম কক্সবাজার যে রোড, এটা কিন্তু বেহাল অবস্থা। এটাকে যদি আপনি উন্নত না করেন, এটাকে যদি আপনি সোজা না করেন, এটা খুব ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। এটা রাস্তার মধ্যে প্রচুর লবণবাহী ট্রাক চলে। আপনার কাছে আসবো, আমাদের সময় একদম শেষ পর্যায়ে। হবে। আসবো, আমরা একটু জনাব প্রণব শাহ আপনার কাছে আসতে চাই। আজকে কালের কণ্ঠে একটি শিরোনাম আছে, একই
এক চক্রে ভারতে পাচার 200 নারী। আমরা কিছুদিন আগে দেখলাম যে র্যাবের একটি অভিযানে সেখানে এক নারীকে মানে এক মেয়ে হচ্ছে পাচারের শিকার হয়েছেন, সেই মেয়েকে উদ্ধার করতে গিয়ে তার মা নিজেও পাচারের শিকার হয়েছেন। পরে দুজনেই আসলে উদ্ধার হয়ে মা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন। সেই ঘটনাটি নিয়ে আসলে একটি প্রধান শিরোনাম তারা করেছে। সেখানে কালু সোহাগ নামে দুজনের একটি চক্র রয়েছে, তারা পাচার করে থাকেন। প্রায় শতাধিক নারীকে তারা সেখান থেকে বস্তি থেকে পাচার করেছেন। নারী পাচারের ঘটনাটি কিন্তু খুবই চাঞ্চল্য তৈরি করেছে। সম্প্রতি আসলে বেশ কয়েকটি অভিযানে র্যাব বড় বড় বেশ কয়েকটি চক্র কিন্তু তারা ধরেছে। এই বিষয়টি নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই, কারণ খুব উদ্বেগজনক একটি পরিস্থিতি। কর্মসংস্থান বললেন যে একজন মা বাধ্য হয়েছিলেন এই চক্রের সঙ্গে যুক্ত হয়ে তার মেয়েকে উদ্ধারের জন্য তিনি গিয়েছিলেন, এবং উনি একটি পতিতালয় পর্যন্ত যেতে বাধ্য হয়েছিলেন তার মেয়েকে উদ্ধার করার জন্য। যাই হোক, কোনোভাবে উনি ফিরে এসেছেন, গ্রেপ্তার হয়েছেন, আবার মুক্তি পেয়েছেন, ফিরে এসেছেন। আমরা মনে করি এই ক্ষেত্রে আমাদের খুব একটি বড় ধরনের সতর্কতা এবং বড় ধরনের কিন্তু একটি সচেতনতা তৈরি করতে না পারলে এটি থাকবে না। যেমন আমি পরশুদিন একটি আলোচনা করছিলাম যে আমাদের নারী অভিবাসীরা যে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, তাদের বেশিরভাগ না হলেও অনেকেই নির্যাতিত হয়ে ফিরে আসছেন, তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এই জিনিসগুলোর দিকে একটু ফিরে তাকাতে হবে। আমরা এত উন্নয়নের কথা বলি, এত আমরা টানেল বানাতে পারি, পদ্মা সেতু বানাতে পারি, তাহলে এই যে নারী পাচার বন্ধ করতে পারবো না, এটা তো হতে পারে না। কেউ না কেউ লোভে পড়ে এবং দুষ্ট চক্র বা দুর্বৃত্তায়ন নিশ্চয়ই চলবে, অপরাধ কিন্তু থেমে থাকবে না। কিন্তু সেই অপরাধের মাত্রাটা, এই যে আপনি কথা বলেন, শুনলে তো গা শিউরে ওঠে যে 100 জনকে তারা পাচার করে দিয়েছে শহরের মধ্যে, যে শহরে মেট্রো রেলের কাজ, যে শহরে এলিভেটেড এক্সপ্রেসের কাজ হয়, যে শহরে এত মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে সবাই থাকেন, সেই শহর থেকে যদি নারীরা পাচার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো কথা বলার সুযোগ কম থাকে। ফলে আমি মনে করি এই সামাজিক দিকগুলো তো তাকাতে হবে। শুধুমাত্র উন্নয়ন করে গেলাম, উন্নয়ন করে গেলাম, মানে একটি অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে একটা সামাজিক উন্নয়নের দরকার আছে। অবশ্যই আমাদের আর্থিক একটি উন্নয়ন হয়েছে, মাথাপিছু আয় যদিও বৈষম্যটা বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে অর্থনীতিবিদরা খুব বারবারই বলে। আমরাও সেই কথাটি বারবার সরকারের দৃষ্টিগোচর করতে চাই যে যত বেশি উন্নয়ন হচ্ছে, যত বেশি আমাদের মাথাপিছু আয় বাড়ছে, যত বেশি অর্থনৈতিক নানা সূচকে আমরা এগিয়ে যাচ্ছি, ততখানি কিন্তু আমরা আবার বৈষম্যের শিকার হচ্ছি। এবং সবার কিন্তু আয় বাড়ছে না, মানে সেদিকে কিন্তু তাকাতে হবে। সামাজিক উন্নয়নে কিন্তু একটা বড় দরকার, সুষ্ঠুভাবে দেশকে পরিচালনা করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব এলাহিন হাউস খান। আপনার কাছে আসতে চেয়ে সময় হাতে একেবারেই নেই। টিকা নিয়ে একটি সুখবর আমরা দেখলাম যে আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে 10.5 কোটি টিকার একটি চুক্তি হয়েছে। এর আগে বেশ কয়েকটি বড় চুক্তি আমরা লক্ষ্য করেছি, 2022 সাল নাগাদ হয়তো সেগুলো পর্যায়ক্রমে আসবে। টিকার সংকট কি আপাতত কাটছে বলে মনে হচ্ছে? প্রয়োজনীয়তা বা সংকট সমাধানে আপনার কোনো পর্যবেক্ষণ বা আপনার কোনো বক্তব্য যদি থাকে 2 মিনিটে যদি শেষ করেন। এটা টিকা নিয়ে এখনো তো ভাবছি না আমরা, কারণ ভারতের কাছ থেকে বড় ধরনের ধাক্কা খেয়ে আমাদের সরকার মানে দ্রুত চীন এবং অন্যান্য জায়গা থেকে টিকা আনার যে দ্রুত ব্যবস্থাগুলো নিয়েছে, ধীরে ধীরে আসছে। আমাদের কাছে এখন একমাত্রই কথা, কত দ্রুত সময়ের মধ্যে আমাদের বেশিরভাগ মানুষকে টিকাটা দেওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত লোককে টিকা দিতে না পারা যাবে, ততক্ষণ পর্যন্ত করোনা নিয়ে আমাদের উৎকণ্ঠা থাকবে। সুতরাং এখন সম্ভবত টিকা নিয়ে সংশয়টা মানুষের মধ্যে আর অতটা নাই। প্রথম দিকে যেমন টিকা নিয়ে না নিতে যেমন মানুষ ভীত ছিল, টিকা নেব না, এখন যেমন দেখলাম যে গণটিকা হচ্ছে, হাজার হাজার লোক সেই রাত থেকে লাইন দিচ্ছে, এটা একটা ভালো দিক। সুতরাং টিকা নিয়ে আমার মনে হয় না কোনো উদ্বেগ উৎকণ্ঠা আমাদের আছে। যেমন আমি টিকা নিয়েছি প্রথমটা, আমি জানি যে দ্বিতীয়টা আমি পাবো, কারণ মাঝখানে তারা থামিয়ে দিয়েছে দ্বিতীয়টা দেওয়ার জন্য। প্রথম দিকে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা দেওয়ার ক্ষেত্রে হিসাবটা করা হয়নি। প্রথম ডোজ দিয়েছে, পরবর্তীকালে অনেক লোক দ্বিতীয় ডোজ পায় নাই, প্রায় 3-4 মাস পরে এসে দ্বিতীয় ডোজ পেয়েছে। এখন মোটামুটি আমাদের লোকেরা হিসাব করে আগাচ্ছে এবং টিকার ব্যাপারটা মনে হয় উৎকণ্ঠিত হওয়ার মতন জায়গায় এখন আমরা নেই। ধন্যবাদ। আমরা একটু জনাব কুদ্দুস আফরাদ আপনার কাছে আসতে চাই। ডেঙ্গুতে গত 29 দিনে একটি খবর আছে যে 30 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত এখন পর্যন্ত 7,000-এর বেশি ছাড়িয়েছে। এবং করোনার যে সংক্রমণ এবং মৃত্যুর হার, সেটি যদিও কমতির দিকে, কিন্তু ততটা সন্তোষজনক নয়। আমাদের করোনা প্রতিরোধ কিংবা ডেঙ্গু করোনা দুটি আসলে প্রতিরোধ এবং সচেতনতার জায়গার এখনো ঘাটতি কিন্তু নিশ্চয়ই রয়েছে। আপনার মন্তব্য জানতে চাই 2 মিনিটে।
প্রথমত হচ্ছে ডেঙ্গুর কথা যদি বলি, সেটা হচ্ছে 19 সালের পরে এই বছরই ডেঙ্গুর বাড়ন্ত, অর্থাৎ ডেঙ্গুর যে ঢাকা সিটিতে এটা খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। এইটার উৎসমূল, এইটা সায়েন্টিফিক্যালি এটাকে নির্মূল করতে হবে। আমরা যতই ম্যানুয়ালি চেষ্টা করি, ম্যানুয়ালি বলতে গেছে আমাদের কাজ ম্যানুয়ালি হবে, কিন্তু চিন্তাটা পরিকল্পনাগুলো হবে আমার সায়েন্টিফিক্যালি। যেমন আমি যদি ওয়ার্ড বেস, কোন ওয়ার্ড কোথায় ডেঙ্গুর উৎসটা বেশি দেখছি, সেই জায়গাটা যদি আমি ম্যান পাওয়ার বেশি খাটাই, তল্লাশি ইন্সপেকশন বেশি করি, তাহলে আমার এটা সহজই হয়। আর এটা হচ্ছে সারা বছর মেয়াদি কম বেশি কার্যক্রম রাখতে হবে। আমাদের এখানে যেটা হয়, ডেঙ্গুর যে সিজন গুলা বলা হয় সাধারণত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই টাইমটা, বা জুন জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, এই সময়টা ডেঙ্গুর সংক্রমণ যখন বাড়তে থাকে, আক্রমণ যখন বাড়তে থাকে, তখন আমরা ব্যবস্থা নিই। কিন্তু লাভা এরকম একটা জিনিস, প্রতিদিন লক্ষ কোটি সে ছড়িয়ে দিচ্ছে, উৎপাদন করতেছে, তা আমরা ধ্বংস করাটা সেইভাবে করতে পারি না। আমার মনে হয় এই জায়গায় আমার সিটি কর্পোরেশন এবং আমাদের যে জনস্বাস্থ্য বিভাগ সমন্বিত হতে হবে। সিটি কর্পোরেশনে এই মশক নিধনের আলাদা একটা বিভাগ করতে হবে। সিটি কর্পোরেশন এটা স্বাস্থ্য বিভাগ দেখভাল করে, সেই জায়গা থেকে সরিয়ে এই মশক বিভাগ নামে একটা নতুন বিভাগ করতে হবে। তার জন্য আলাদা লোকবল লাগবে, কাজ লাগবে, এবং সেখানে কিছু বিশেষজ্ঞ, অর্থাৎ যারা এই মশা নিয়ে কাজ করে সেরকম কিছু বিশেষজ্ঞ ওইখানে দরকার। এই হচ্ছে একটা কথা। আর দুই হচ্ছে যে আপনি করোনার কথা বলেন, আমাদের করোনা ভ্যাকসিন আসার পরে যেটা হয়, প্রথম দিক দিয়ে যেটা একটু আগে এলাহিনা খান বলছিলেন যে একটা তো আতঙ্ক ছিলই, নিবে না, তারপর হচ্ছে এই ভ্যাকসিন নিয়ে নানা রকম, সেটা কেটে গেছে। এখন পাইপলাইন আছে। আমি শেষ করছি, ভ্যাকসিনের চুক্তি হচ্ছে সত্য, চুক্তি বেশ কয়েকটা হয়েছে। বাইরের কাছে ভ্যাকসিন রেখে চুক্তি করলে যেটা হয়, আমরা ইন্ডিয়া একটা আমাদের সামনে বিষয় দেখেছি আমরা। আমি মনে করি আমার দেশে উৎপাদনের ব্যবস্থাটা যতটা চুক্তির দিকে যাচ্ছে, চুক্তি আমার করতে হবে, বিকল্প অলওয়ে, কিন্তু প্রধান লক্ষ্য থাকবে আমার উৎপাদনের ব্যবস্থাটা করা। নিশ্চয়ই, ধন্যবাদ। আমরা একদম সময় শেষ পর্যায়ে জনাব হাসান আকবর, আপনার কাছে একটু চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে জানতে চাই, একই সঙ্গে ডেঙ্গুর প্রভাব সেখানে কতটা, এবং টিকার কোনো সংকট বা প্রয়োগের ক্ষেত্রে কোনো সমন্বয়হীনতা দেখছেন কিনা? না, চট্টগ্রামে আসলে প্রথমে আপনি যে করোনার কথা বললেন সেটা নিয়ে আমি কিছু খবর দিতে চাই যে চট্টগ্রামে করোনা পরিস্থিতি যথেষ্ট উন্নতি ঘটেছে, কিন্তু লোক মৃত্যুর হার কমেছে, শনাক্তের হার কমেছে, এবং লোক আক্রান্তও কম হচ্ছে। কিন্তু এটা আমাদের যেটা মনে হয়, আমি বিশেষজ্ঞ নই, সাধারণ একজন মানুষ, আমার যেটা মনে হয় বিগত যে লকডাউনটা আমাদের ছিল, সেই লকডাউনের সুফলটা হতো আমরা এখন ভোগ করছি। কিন্তু লকডাউন পরবর্তীতে আমরা যেই হাটে বাজারে ঘাটে মাঠে আমরা যেভাবে একদম একাকার হয়ে গেলাম, এর কোনো প্রভাব আবার আগামী 2-10 দিন পরে আমরা পড়ি কিনা সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তিত, এবং সামনের দিনগুলা বলবে যে আসলে কি হতে যাচ্ছে। আর ডেঙ্গু নিয়ে যে কথাটা কুদ্দুসাপ্রাদ্দায় বললেন যে লাভরাজ এইভাবে তৈরি হয়, এটা কোটি কোটি সৃষ্টি হয়, এটা মশক একটা আলাদা বিভাগ করতে হবে, আমি এই বক্তব্যের সাথে একদম একমত। কিন্তু কুদ্দুস ভাই, যে আপনার এই যে ওষুধটা আমরা ছিটাচ্ছি চট্টগ্রাম, আপনি জানেন, আপনি চট্টগ্রাম ভর্তি কাজ করেন, আপনি দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা গবেষণা করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে ওষুধটা ছিটাই ওটা নিয়ে। সেখানে দেখা গেছে ওষুধ ছিটানোর পর 4% মশা মরে, 5% মশা মরে, মশাই মরে না। আমাদের হাতের সময় একেবারেই শেষ পর্যায়ে। আমি 1 মিনিটে শেষ করছি। পুরো পানি না দিয়ে ওষুধ দেওয়ার পরও মশা মারেনি। তো যদি এই দুর্নীতিটা যদি বন্ধ না হয়, আপনি যদি ওষুধের নামে অসংখ্য ধন্যবাদ জনাব হাসান আকবর এবং প্রণব সাহা, একই সঙ্গে জনাব এলাহিনা খান, আপনাদের চারজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।